অভিযোগ অন্তত ৮টি ম্যাচ পাতানোর ঘটনা তদন্তে আকু, সন্দেহে দেশি বিদেশি 10 ক্রিকেটার। পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে মহাখালীতে তীব্র যানজট। 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় নাম প্রস্তাব ইউজিসি। এবং গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান দুদকের। কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটি দখল মুক্তি অভিযান। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন। আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। শম্পা, যে কোনো প্রতিযোগিতায় সব থেকে গুরুতর অভিযোগ নিশ্চয়ই আপনি বলবেন ফিক্সিং। আর বিতর্ক তো বিপিএল এর পিছু ছাড়ছিল না। এবার সব থেকে যে গুরুতর অভিযোগ ফিক্সিং, তার গন্ধ যেন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে দুর্নীতি বিরোধী ইউনিট আকু আছে, তা অনুসন্ধানে নেমেছে। গালিব, এখন টেলিভিশনের হাতে এমন কিছু তথ্য এসেছে যেখানে দেখা গিয়েছে যে দেশি বিদেশি জাতীয় দলের সাবেক এবং বর্তমান সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন এই তালিকায়। আমাদের হাতে নিয়ে একটি প্রতিবেদন আছে যেটি তৈরি করেছেন সহকর্মী রেদওয়ান শাওন। আমরা দেখে আসবো সেটি। বিপিএলের 11তম আসরে চেক জালিয়াতি, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের 9-6 আর প্রতারণা এখন অতীতের গল্প। তবে এবার দেশের জমজমাটপূর্ণ এই টুর্নামেন্টের আকাশে কালো মেঘ হয়ে ঘনিয়ে আসছে ফিক্সিং কাণ্ড। সীমানার 1 ফুট বাইরে স্পিনারের নো বল, সন্দেহজনক ওয়াইড আর হাস্যকর ক্যাচ মিসের অসংখ্য ঘটনায় এবারের বিপিএলে ম্যাচ পাতানোর গন্ধ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। সংখ্যাটা এতটাই বেশি যে নড়ে চড়ে বসেছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট আকু, যেখানে সন্দেহের তালিকায় এখন পর্যন্ত উঠে এসেছে 10 জন ক্রিকেটারের নাম। এনামুল হক বিজয়, নাজমুল অপু, থিসারা পেরেরার মতো ক্রিকেটাররা আছেন সন্দেহের তালিকায়। এখন টেলিভিশনের হাতে এসেছে ফিক্সিং কাণ্ডে সন্দেহের তালিকায় থাকা সেসব ক্রিকেটারের নাম আর ম্যাচ তালিকা। যদিও এখন পর্যন্ত অপরাধ প্রমাণিত বলার উপায় নেই, অতসী কাচের নিচে বিপিএলকে রেখে তদন্তে নেমেছে অ্যান্টি করাপশন ইউনিট। চলতি আসরে ফিক্সিং কাণ্ডে সর্বোচ্চ 12টি ঘটনায় আকুর সন্দেহের তালিকায় আছে দুর্বার রাজশাহী। সমান সংখ্যক ঘটনায় তালিকায় আছে ঢাকা ক্যাপিটালসও। সিলেট স্ট্রাইকার্সের দিকে সন্দেহ 6টি ঘটনায়, আর তালিকার আরেক নাম চিটাগাং কিংস, যাদের নামের পাশে আছে 2টি সন্দেহজনক ম্যাচ পাতানোর অভিযোগ। ফিক্সিং কাণ্ডে এখন পর্যন্ত 8টি ম্যাচকে বসানো হয়েছে আকুর অপারেশন টেবিলে। 6 জানুয়ারি বরিশালের বিপক্ষে রাজশাহীর ম্যাচ, 7 জানুয়ারি রংপুর ঢাকা ম্যাচ, 10 জানুয়ারি ঢাকা সিলেট, 12 জানুয়ারি রাজশাহী ঢাকা, 13 জানুয়ারি চিটাগাং সিলেট ম্যাচ, 22 জানুয়ারি দিনের 2টি ম্যাচ, আর 23 জানুয়ারি রাজশাহীর বিপক্ষে রংপুরের ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ পেয়েছে অ্যান্টি করাপশন ইউনিট। এবার আসা যাক সন্দেহের তালিকায় থাকা খেলোয়াড়দের নাম। তালিকায় সর্বোচ্চ 3টি ঘটনায় ফিক্সিং সন্দেহে আছেন এনামুল হক বিজয়, থিসারা পেরেরা, পেসার শফিউল আলম ও মোহর শেখ। 2টি ঘটনায় সন্দেহ আলামিন হোসেন, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, শুভম রাঞ্জানের দিকে। 1টি করে ঘটনায় সন্দেহের তালিকায় আছে নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিথুন আলীর নাম। ওয়াইড হচ্ছে কোথায়? বলটা ওয়াইড করতেছে, পাশের পিছে বল পড়ছে এবং পাশের পিছের অনেকটা অংশ চলে যাচ্ছে, তাই না? এটা প্রশ্নই আসে।
তারপরে আপনি বেশ কিছু বললাম না যে বেশ কিছু হার নিয়ে আপনি ক্লোজ মার্জিনের ম্যাচ, আপনি যেখানে সবাই ধরে নিচ্ছে এই ম্যাচ ও জিতবে, কিন্তু রেজাল্টটা হচ্ছে উল্টাটা, তখনই কিন্তু কোশ্চেনও চলে আসে যে তাহলে কি এই ম্যাচটা আমি সেফ পজিশনে থেকে এই ম্যাচটা কি তারা ছেড়ে দিল কিনা। যদিও সন্দেহের তালিকায় থাকা এসব তথ্য নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না ক্রিকেট বোর্ড। যোগাযোগ করা হলে জানানো হয় বিষয়টি নিয়ে এখনও কাজ করছে অ্যান্টি করাপশন, অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলেই গণ্য হবে। তবে ওই যে বলে না, যা রটে তা কিছু তো বটে। আর যদি তাই হয় তবে এমনও দেখা যেতে পারে ফিক্সিং কাণ্ডে নাম এসেছে দেশের তারকা ক্রিকেটারদের, যারা এখনও খেলছেন লাল সবুজ জার্সি গায়ে, তাও আবার প্রধান চরিত্রে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। রাজনৈতিক দল গঠন ও পদত্যাগ নিয়ে এখনো কোনো ভাবনা নেই। কিছু কিছু সংবাদ মাধ্যম কোন উৎস থেকে সংবাদ প্রকাশ করেছে সেটি সুস্পষ্ট নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে ফ্যাসিজম কায়েমকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ নিয়ে সরগরম দেশের রাজনীতির ময়দান। এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে চলছে নানা গুঞ্জন। সংবাদে উঠে আসে দল ঘোষণাকে কেন্দ্র করে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে বিষয়টিকে উড়িয়ে দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জানান, আপাতত পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়নি। কোন উৎস থেকে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে তা সুস্পষ্ট নয় বলেও জানান তিনি। এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। দেশে ফ্যাসিবাদ কায়েমকারী আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। প্রতিহিংসা রাজনীতি নয়, বরং জুলাই হত্যাকাণ্ডের সুবিচারের দাবি জানান তিনি। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তিতে 127 জন সাংবাদিককে সহায়তা দেয়া হয়। এছাড়া 350 জন সাংবাদিক সন্তানকে প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নির্বাচন হলে জবাবদিহিতার জায়গা তৈরি হবে। বিকেলে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে নির্বাচন চাচ্ছে সেটি শুধু জাতীয় নয়, হতে হবে প্রতিটি ক্ষেত্রে। ইউনিয়ন পরিষদ বা উপজেলা হোক, প্রত্যেকটি জায়গায় নির্বাচন হতে হবে। যে নির্বাচন আমরা চাচ্ছি, এই নির্বাচন শুধু জাতীয় ক্ষেত্রে না, এই নির্বাচন হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, সেটি পৌরসভা হোক, সেটি কোনো ট্রেড বডি হোক, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, প্রভিশন আছে, প্রত্যেকটা জায়গায় নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয় আস্তে আস্তে। আমরা দলীয় ফোরাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শিক্ষার বাজেট, শিক্ষাতে প্রথমত মিনিমাম আমাদের বাজেটের মিনিমাম 5% আমরা ব্যয় করব। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জামায়াতে ইসলামী গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন
দলের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার 54 বছরে দুর্নীতি ও দুঃশাসন এদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। এর আগে সকালে জামায়াতের আমির শফিকুর রহমান নারী কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ 7 দফা দাবিতে কলেজের সামনে রাস্তা অবরোধ এবং গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নেওয়ায় কলেজের সামনের সড়কের 2 পাশে আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার বিকেল 5টা থেকে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে। রাস্তা বন্ধ করে আন্দোলন করার বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, আন্দোলন নিয়ে কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় কলেজ গেট থেকে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে তারা। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা না করে, আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান, রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মশকারা করছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ 7 দফা দাবি জানায় তিতুমীর ঐক্যের পক্ষ থেকে। এই দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয়েছে, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। অলরেডি 3 থেকে 4 জন সোহরাওয়ার্দী হাসপাতালে আপনার ভর্তি হয়েছে। অপরদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় সাধারণ মানুষের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তিতুমীরের শিক্ষার্থীরা। আন্দোলন করুক, আন্দোলন আমরাও করছি, আমরাও টিয়ার গ্যাস খাইছি, আমরাও রাবার বুলেট খাইছি, কিন্তু এভাবে তো হয় না, এতগুলা মানুষকে কষ্ট দিয়া। দেশটার অবস্থা কি দেখছেন? সারা রাস্তা পুরো ঢাকা শহর জাম লেগে গেছে এই ওষুধে ওদের কারণে। মানে খাবার নিয়ে যাইতে পারতেছে না আর কি, সমস্যা হইতে হবে, অন্যরা আর কি বাকিরা বাইরে খাইতে হবে। অনেকেই লম্বা পথ পাড়ি দিয়ে হেঁটেই পৌঁছান গন্তব্যে। সবার দাবি আদায়ের স্থান যেন সড়ক না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধও জানান কেউ কেউ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিক্ষার্থীরা একমত হলেই 7 কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। এখন টিভিকে এই বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফয়েজ। ইউজিসির প্রধান জানান, বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে এ সংক্রান্ত বৈঠক করে 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের বিশেষজ্ঞ কমিটি বৈঠক করেছে। সেখানে অনেকগুলোর নামের মধ্যে জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামটিকেই বেছে নিয়েছেন তারা। ছাত্ররা যে অবদানটা এবং তাদের যে স্যাক্রিফাইস সবকিছু ধারণ করে নতুন একটা চিন্তা ভাবনা করলো, একটা ইনোভেটিভ আইডিয়া যে জুলাই 36 কথাটা বললো 5ই আগস্টকে। কয়েকটা নামের মধ্যে একটা নাম যেটা খুব সিরিয়াসলি চিন্তা করছি আমরা, ফাইনাল অ্যাপ্রুভাল পাবে আফটার দি স্টুডেন্টস হ্যাভ এগ্রিড। ছাত্ররা যা বলে সেটাই উইল বি ফাইনাল। তো আমাদের বিশ্বাস ছাত্ররা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা 7টা কলেজের ইউনিভার্সিটির গুলোর প্রিন্সিপালদের সাথে আলাপ করেছি, 7 কলেজের অল দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টসের সাথে আলাপ করেছি। জুলাই আগস্ট গণহত্যার আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শতাধিক পরোয়ানার বিপরীতে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ৩৫ জন। এ নিয়ে শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান। বলেন, প্রয়োজনে জবাবদিহি করতে হবে পুলিশের শীর্ষ কর্তাদের। এদিন যাত্রাবাড়ী থানার 2 পুলিশের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া শিক্ষার্থী নাফিজ হত্যা মামলায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আর জানাচ্ছেন আজহার লিমন। একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? আমার ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদ তাইমের পুলিশের উপপরিদর্শক বাবার ঊর্ধ্বতন কর্মকর্তাকে করাই ফোনালাপ কাঁদিয়েছিল দেশবাসীকে। বৃহস্পতিবার এই ঘটনা সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। যদিও পরোয়ানাভুক্ত আরও 4 আসামি এখনো পলাতক। এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ, এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, 100-এরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু গ্রেপ্তার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মাত্র 35। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তারা তামাশা দেখতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনারের গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা ট্রাইব্যুনাল ক্ষোভ ঝাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলুপ আটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। না, এটাকে অনেকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা একটু বললে হবে। না, প্রক্রিয়া এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়া হবে সেটা। এক্সিকিউশনটা অ্যাপ্লাই হচ্ছে না, এটা উনি জানিয়েছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গেল 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিক্ষার্থী গোলাম নাফিস। গুলিবিদ্ধ নাফিসকে রিকশায় করে নেওয়ার দৃশ্য দেখেছেন সবাই। এই ঘটনায় এদিন 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিশেষ ট্রাইব্যুনাল। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। আমি বললাম তো নাম, আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে। এছাড়া মামলার তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পরিবারের সদস্যদের। দুদকের প্রাথমিক অনুসন্ধানে শুধুমাত্র গাজীপুরে এই শেখ রেহেনা পরিবারের 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান মিলেছে। এসব স্থাপনার আনুমানিক মূল্য 165 কোটি টাকারও বেশি। বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে প্রায় 15 বিঘা জমির ওপর নির্মিত বিলাসবহুল বাংলোটি সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার। প্রতিবছর পরিবারের সদস্যরা একান্ত সময় কাটাতে আসতেন এই বাংলোতে। এছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করতেন এই বাংলোতে। এছাড়াও মহানগরীর কানাইয়া এলাকায় প্রায় 35 বিঘার উপর নির্মিত টিউলিপ টেরিটরি, 23 বিঘা জমির উপর ফাউকাল বাগানবাড়ি ও বাঙালগাছ এলাকায় 25 বিঘা জমির উপর বাগান বিলাস নামে বাগানবাড়ির তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান দল। এছাড়া গাজীপুরের বিভিন্ন স্থানে 150 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে শেখ রেহানা পরিবারের। বাংলো, পুকুর আর সবুজে ঘেরা এসব বাগানবাড়ি নির্মাণ করে রাখা হয়েছে শুধুমাত্র নিজেদের একান্ত সময় কাটানোর জন্য। দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর কেউ আসেনি টিউলিপ টেরিটরিতে। শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী এ বাগানবাড়ি তত্ত্বাবধান করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, 5 আগস্ট শেখ হাসিনার পতনের আগেও এই বাগানবাড়ি ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল। বাইরে থেকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তা দিতেন। এছাড়া যেদিন শেখ রেহানা পরিবারের সদস্যরা বেড়াতে আসতেন, সরকারি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতো।
এছাড়া 15 থেকে 16 বিঘা জমির উপর কালিয়াকৈরের মৌচাকে বাগানবাড়ির তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান দল। দুদকের তথ্য অনুযায়ী স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সহায়তায় 2012 সালে এই বাগানবাড়ি কিনে বাংলো তৈরি করা হয়। বর্তমানে সেখানে বিঘা প্রতি জমির মূল্য 2.5 কোটি টাকা। এখন গাজীপুর। খাল, জলাশয়, কৃষিজমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজুকের কর্মকর্তারা। পাশাপাশি প্লট ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। কেরানীগঞ্জের মিলেনিয়াম আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযানে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভেঙে ফেলা হয় দুটো নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়। কেরানীগঞ্জের ঘাটারচরে 9 একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা। রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এই জায়গাটি খাল ও জলাশয়ের অংশ। এ কারণে গত বছরই এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গেল 22 জানুয়ারি উচ্ছেদ অভিযানে এলে ভূমিদস্যুদের বাধার মুখে পড়েন তারা। আহত হন গণমাধ্যম কর্মী সহ 3 জন। এবার তাই জোরদারভাবে চালানো হচ্ছে অভিযান। আমাদের একটা অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং এর আমাদের উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে, সেগুলো আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে বালু সরানো এবং এখানে যে সীমানাগুলো করা হয়েছে অবৈধ সীমানা, সেগুলো অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে অভিযানে খাল, জলাশয় ও কৃষি জমি দখলমুক্ত করার কথা জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী তাদেরকে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখে শুনে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সম্প্রতি নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এসব ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। গত বুধবার জয়পুরহাটের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে একদল মানুষ মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। অন্যদিকে মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুরে প্রমিলা ফুটবল আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নারী পুরুষ সকল নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে সরকার। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করলে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রেস উইং জানিয়েছে, দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় আয়োজন করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহের কাজে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মরত এক নারী সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাকে প্রবেশে বাধা দিয়ে জানায় অনুষ্ঠানে মেয়েদের প্রবেশ করতে দেওয়ার নিষেধ রয়েছে। তবে বৃহস্পতিবার আয়োজক কমিটি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি সংবাদ বিবৃতি দেয়। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কাছের জবাব চান সাংবাদিকরা। তবে বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। কওমি উদ্যোক্তা কখনোই
নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। এছাড়া জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। নারী পুরুষ সবাই আপনারা যখনই আসছেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণ পাঠাবে নির্বাচন কমিশন। এছাড়াও সীমানা নির্ধারণ আইন পরিবর্তনের জন্য অধিকতর যাচাই বাছাইয়ে উচ্চ পর্যায়ের কমিটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার কমিশনের তৃতীয় সভা শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন কমিশনের সভায় সিএসি ছাড়াও অংশ নেয় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স অ্যান্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থা নিয়োগ নিয়েও তো বিভিন্ন কথাবার্তা আছে, যে কারণে আমরা চাচ্ছি যে এই পুরা নীতিমালাটাকে রিভিউ করে নতুনভাবে আবার পর্যবেক্ষক নিয়োগ করা। সীমানা নির্ধারণ আইন পরিবর্তন হওয়া দরকার উল্লেখ করে ইসি বলেন, যাচাই বাছাইয়ের জন্য আইনটি উচ্চ পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এ সময় ইসি আবুল ফজল বলেন, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ও গণমাধ্যম নীতিমালা পরিবর্তন করার ব্যাপারে কাজ করছে কমিশন। এছাড়াও পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত হয়েছে সভায়। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরো সহজীকরণ করব। এর আগে সকালে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় ইইউ। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, শেখ হাসিনার পতনের জন্যই শুধু মানুষ রাজপথে নামেনি, রাষ্ট্র মেরামত করার জন্য এই আন্দোলন হয়েছে। হুট করে শেখ হাসিনার পতনের আন্দোলন জমে ওঠেনি। বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি আর কর্মসংস্থানের জন্যই জুলাই আন্দোলন হয়েছে। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ভেঙে দিতেই গণ আন্দোলন হয়েছে। সংস্কারের জন্য নির্বাচন স্থবির হয়ে থাকতে পারে না। আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা, আইনগত পরিবর্তন করা, যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে। রাজনৈতিক নেতৃত্বের এই অঙ্গীকার করতে হবে, নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসুন বা বিরোধী দলে থাকুন, তারা একসঙ্গে কাজ করবেন। এই সামগ্রিকভাবে যে জুলাই অগাস্ট আন্দোলন হয়েছিল, সেটার আন্ডারলাইন কারণটাই তো ছিল অর্থনৈতিক। প্রথমে এটা কর্মসংস্থানের জন্য, যে চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের জন্য, কারণ চাকরি হচ্ছিল না। 3টা কমিশন, কারণ কোনো রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে। তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ, এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক। মন্টেস্কোর কথা, আমার কথা নয়। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োযান দুটির 60 জনেরও বেশি আরোহীর কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা দমকল বাহিনীর। রয়টার্স জানায়, 60 যাত্রী এবং 4 ক্রু নিয়ে কানসাস থেকে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি, আর হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিমানটি 2 টুকরো হয়ে নদীতে পড়ে যায়। নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ওয়াশিংটন ডিসির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বন্ধ করে দেয়া হয়েছে
রোনাল্ড রিগান বিমানবন্দরের কার্যক্রম। এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাঝ আকাশে বিমান বিধ্বস্তের পর স্ফুলিঙ্গের মতো আলো ছড়াতে দেখেছেন তারা, যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। সান্ধ্যবাজারের শিরোনামগুলো আরও একবার। বিতর্কিত বিপিএলে এবার ফিক্সিং এর অভিযোগ। অন্তত 8টি ম্যাচ পাতানোর ঘটনা তদন্তে আকু, সন্দেহে দেশি বিদেশি 10 ক্রিকেটার। পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত হয়নি, জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে মহাখালীতে তীব্র যানজট। 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব ইউজিসি। গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান দুদকের। কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটি দখলমুক্ত অভিযান। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।